এই শাওন, আর কতক্ষণ অপেক্ষা করবো? তাড়াতাড়ি ঢুকো প্লিজ। আমি চেষ্টা করছি তো, কিন্তু ঢুকছে না তো। এভাবে করলে কি ঢুকবে নাকি? জায়গা মতো চেষ্টা করো, তবেই তো ঢুকবে। জায়গা মতো তো দিচ্ছি, কিন্তু বারবার বেরিয়ে যাচ্ছে। মুখে নিয়ে ভিজিয়ে নাও, তাহলে ঢুকবে। আর শুকনো থাকলে ওটুকু জায়গায় কখনো ঢুকবে না। আমার তো এসবের এক্সপিরিয়েন্স নেই, তাই পারছি না। আচ্ছা তাহলে থুতু দিয়ে ট্রাই করে দেখি, যদি ঢুকে। তুতো দিয়ে ভিজিয়ে নাও, তারপর ফুটো বরাবর দাও, তাহলেই ঢুকে যাবে। নীলার কথা শুনে কিছুটা থুতু দিয়ে চেষ্টা করতেই সুতোটা শুয়ের মধ্যে ঢুকে যায়। শাওন কতক্ষণ চেষ্টা করার পরে অবশেষে সফল হয়েছে। শাওন শুয়ের মধ্যে সুতোটা ঢুকিয়ে নীলার দিকে এগিয়ে দিল। না, হয়ে গেছে, এখন সেলাই করে নাও। ওই, আমি সেলাই করতে পারি? এই ব্লাউজটা তোমার জন্য ছিঁড়ে গেছে, এখন তোমাকেই সেলাই করতে হবে। নীলার কথা শুনে শাওন একটু অবাক হয়ে যায়। শাওন ভাবছে সে আবার কখন নীলার ব্লাউজ ছিল। শাওন নিজেও তো সেলাই করতে পারে না, এখন কি হবে? শাওন নরম কণ্ঠে নীলাকে উদ্দেশ্য করে বলল, জান, আমি তো কখনো এসব কাজ করিনি, আর আমি তো এই কাজ পারি না। অনেক কষ্টে সুতোটা শুয়ের মধ্যে ঢুকিয়েছি, আর পারবো না লক্ষ্যেটি। তোমার ওই মিষ্টি কথায় কাজ হবে না, এক্ষুনি সেলাই করে দিতে হবে, মানে দিতেই হবে। এত কথা আমি শুনতে চাই না। নীলা এমন করে না বাবু, জামাইয়ের সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি ভালো ভালো সেলাই করে দিবে, নাকি আমি চিৎকার করে বাড়ি মাথায় তুলবো? নীলার কথা শুনে শাওন একটা ঢোক গিলে নিল। নীলা যদি চিৎকার চেঁচামেচি করে তবে তেমন কোনো সমস্যা নেই, শুধুমাত্র সবার সামনে বউয়ের ব্লাউজ ছিঁড়ে ফেলার কথাটা পাবলিক হয়ে যাবে, আর মান সম্মানের ফালুদা হয়ে যাবে। তাই শাওন একটু নরম হয়ে বলল, আচ্ছা থামো, করছি তো। সবসময় ব্ল্যাকমেল করো তুমি, এটা কিন্তু ঠিক না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকা করতেই হয়। ব্লাউজটা খোলো, আমি সেলাই করে দিচ্ছি। ছি ছি শাওন, দিনে দুপুরে নিজের স্ত্রীর ব্লাউজ খুলতে চাও? এটা কিন্তু ঠিক না। তোমার মতো ভদ্র ছেলের কাছ থেকে এটা আশা করা যায় না। শাওন নীলার দিকে চোখ জোড়া ছানা বড়া করে তাকিয়ে বলল, এই কি সব বলছো? আমি তো তোমার হেল্প করার জন্য বলছি, উল্টা বলছো কেন? এটা হেল্প? দিনে দুপুরে ব্লাউজ খোলাটা তোমার কাছে হেল্প মনে হচ্ছে? নিজের চরিত্রের এতটা অবনতি হয়েছে দেখেছো তুমি? উফ, তুমি কি থামবে? নিজে বলছো সেলাই করে দিতে, আবার ব্লাউজ খুলতেও চাও না। তো আমি সেলাই করে দিব কিভাবে? ধুর, তোমারটা তুমিই করে নিও, আমি গেলাম। শাওন রেগে গিয়ে সুইটা নীলার হাতে দিয়ে বসা থেকে উঠে পড়তে নিল। নীলা মৃদু কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে বলল, ওলে বাবুটা, একটু মজা করছি বলে এত রাগ? নীলার আদুরে তুবতলে বলা কথাটা শুনে শাওনের রাগ পানি হয়ে যায়। শাওন একটু মুচকি হেসে নীলাকে বলল, পাগলি একটা, দাও ব্লাউজটা খুলে দাও। আমি পিচ্ছি মানুষ, আমি খুলতে পারি না। আর না পড়তে পারি, আমাকে খুলে দিতে হবে, আবার পরিয়েও দিতে হবে। ওকে। কথাটা বলেই শাওন হাঁটু গেড়ে বসে পড়ল নীলার পাশে। নীলার শাড়ির আঁচলটা কাঁধ থেকে নামিয়ে দিতেই নীলা লজ্জায় চোখ বন্ধ করে নিল। শাওন বিষয়টা বুঝতে পেরে একটু ভারী কণ্ঠে বলল, লজ্জা পেতে হবে না, আমি তোমার পিছনে আছি, ইচ্ছে থাকলেও দেখতে পাচ্ছি না। ওরে আমার জামাইটা, ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি দেখতে পাচ্ছ না, এটা আমি কি করে বিশ্বাস করি? বিশ্বাস করো, অনেক কষ্টে নিজেকে সামলে নিচ্ছে, চোখ জোড়াকে বেঁধে রেখেছি। হয়েছে, বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজটা শেষ করো তো। কোন কাজ গো? আমি তো কাজ শুরুই করিনি, শেষ করব কিভাবে? শোন, তুমি কিন্তু দিনকে দিন ফাজিল হয়ে যাচ্ছ। আমি তোমার সেলাইয়ের কথা বলছি। ও সরি, আমি আবার অন্য কিছু ভেবেছি। শাওনের কথা শুনে নীলা কোনো শব্দ করল না। নীলা চুপ করে বসে আছে। শাওন ভাবলো হয়তো নীলার মন খারাপ হয়ে গেছে এই কথাটা শুনে। তাই শাওন আর কোনো ফাজলামি না করে ব্লাউজের প্রথম ফিতেটা আলতো করে টেনে খুলে দিল। ফিতে খুলতে গিয়ে ভুল ক্রমে শাওনের হাতের স্পর্শ প্রিয়ার উন্মুক্ত পিঠে লেগে যায়। শাওনের স্পর্শ পাবার সাথে সাথে নীলার সারা শরীরে এক শিহরণ খেলে যায়। নীলা আচমকাই তার মুখ থেকে ভীষণ অস্পষ্টভাবে বলে উঠল, উফ শাওন। কি হলো, তুমি ঠিক আছো তো? তুমি যেটা করছো করতে থাকো। শাওন পুনরায় নীলার পেটের নিচে আলতো হাতটা দিয়ে ছুঁয়ে দিল। নীলা এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের ঠোঁটটা নিজের দাঁত দিয়ে চেপে ধরে গভীরভাবে শাওনের ছোঁয়া অনুভব করল।
শাওন নীলার এই কম্পিত শরীর শিহরণ বেশ অনুভব করলো। শাওন নীলার ব্রাউজের তৃতীয় ফিতেটা টাচ করতেই নীলা আবারও মৃদু অস্পষ্ট কণ্ঠে গোঙানি দিল। এইবার শাওন তাকে কোনো প্রশ্ন করল না, বরং ফিতেটা খুলে দিয়ে নীলার সম্পূর্ণ পিঠটা উন্মুক্ত করে দিল। শাওন নীলার পিঠের দিকে দৃষ্টিপাত করে হা করে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে নীলার পিঠটা। উজ্জ্বল ফর্সা বর্ণের পিঠটার মাঝ বরাবর থাকা খয়েরি রঙের তিলটা শাওনকে মুগ্ধ করে দিল। শাওন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওই তিলটার দিকে। ইচ্ছে করছে ওই তিলটাই নিচের ঠোঁট ছুঁয়ে দিয়ে আদর করতে। এত সুন্দরী হতে কে বলেছে নীলাকে? নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। কথাটা আপন মনে বলল শাওন। নীলা নিজের দুই হাত দিয়ে নিচের শাড়িটা খামচে ধরে আছে। শাওনকে নিস্তব্ধ দেখে নীলা বলল, কি ব্যাপার, চুপ করে বসে আছো যে? নীলার কথায় শাওনের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ শাওন এখন অন্য জগতে আছে। সেই জগৎটা শুধুমাত্র শাওন আর নীলার ভাবনার জগৎ। শাওনকে নিশ্চুপ দেখে নীলা আলতো করে ওকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, চুপ করে আছো যে? কোনো কথা বলছো না কেন? না ইয়ে মানে করছি কাজটা। বুঝতে পেরেছি, তুমি অন্য কিছু নিয়ে ভাবছো তাই না? আরে না, তেমন কিছু না। তো কেমন কিছু বলো আমায়, আমিও একটু শুনি। নীলা কথাটা শেষ করতেই শাওন আবার সেই তিলটার দিকে দৃষ্টিপাত করলো। আলতো করে নীলার পিঠে হাত রেখে শাওন ওর পিঠের উপর থাকা উজ্জ্বল খয়েরি রঙের তিলটার দিকে একটু একটু করে এগিয়ে যায়। নীলা পরম আবেশে কেঁপে উঠল। নীলার সমস্ত শরীর মুচড়ে উঠল, কিন্তু কিছু করার নেই। নীলা এখন এটাই চাই। শাওন নীলার তিলটাতে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিতেই নীলা ভীষণ জোরে কেঁপে উঠল। শাওন নীলার কাঁধের উপর নিজের হাত রেখে ওই তিলটাকে আদর করতে লাগলো। নীলা চোখ বন্ধ করে শাওনের আদরের সাথে তাল মিলিয়ে চলছে। এ এক অদ্ভুত ভালো লাগার মুহূর্ত, যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। শাওন কিছু সময় নীলার পিঠে আর কোমরে হাত বুলিয়ে তিলটাকে কিস করার পর নীলা শাওনকে উদ্দেশ্য করে বলল, এই এসব কি করছো? আমার কিন্তু লজ্জা লাগছে, এমন করো না। এত আদর করে লজ্জা ভাঙিয়ে দেওয়ার পরেও লজ্জা আবার কোথা থেকে আমদানি করলে? ধুর, সবসময় বাজে কথা। ও কুমার প্রাণ ভ্রমরা, ইহা বাজে কথা নয়। আমি এখন আমার ছোট্ট পিসিটাকে আদর করব। উহুম, এখন আমার আদর চাই না। তবে কি চাই? ব্লাউজ সেলাই করা চাই। সেটা তো করে দেবো সোনা। আর কি চাই তাই বলো। আর কি চাইবো? তোমার আর কিছুই চাই না? না তো, আর কি চাইবো? ওকে চলো, আর কি চাইবে তা বুঝে বলছি। শাওন কথাটা শেষ করেই নীলাকে কোলে তুলে নিল। নীলা শাওনের গলা শক্ত করে জড়িয়ে ধরে বারবার চিৎকার করে বলছে ছেড়ে দিতে, কিন্তু শাওনের সেই কথাই কোনো ভ্রুক্ষেপ নেই। শাওন নীলাকে রুমে নিয়ে চলে যায়। রুমে এসে শাওন নীলাকে বিছানায় শুইয়ে দিতেই নীলা একটু ন্যাকামি করে বলতে লাগলো, আমি তোমার নামে কেস করব। তুমি আমায় সব সময় জোর করো। কোনো সমস্যা নেই, কেস করার পরে আরো বেশি জোর করব। এখন দুপুর টাইমে কেউ আদর করে? দুপুর হয়েছে তো কি হয়েছে? আমি বুঝি না, অন্যের স্ত্রীরা আদর আদর করে পাগল করে দেয় স্বামীদের, অথচ তুমি আদর যাতে না করি তার জন্য ব্যাকুল হয়ে যাও। আমি সবার মতো না। ধুর, ঠিক আছে যাও, করবো না কিছু। এই শোনো শোনো, আমি মজা। শাওন নীলার কথায় ভীষণ অভিমান করল। রাগ দেখিয়ে নীলার কথা সম্পূর্ণ না শুনেই হনহন করে চলে যায় সে। নীলা পেছন থেকে অনেকবার শাওনকে ডাকলেও শাওনের কোনো সাড়া শব্দ নেই। শাওন রুম থেকে বেরিয়ে চলে যায় বাড়ির বাহিরে। শাওনের মুডটা যে প্রিয়া নষ্ট করে দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। শাওন বাড়ির বাহিরে এসে রোহানকে কল করলো। হ্যালো রোহান, কোথায় তুই? এই তো দোস্ত, তোর ভাবির সাথে খেলছি। মানে কি খেলছিস? আরে লুডো খেলছি। খাবার শেষ করে একটু খেলা করতে হয়, তা না হলে শরীরের ভিতরে জোশ আসে না। যাক ভালো, খেল। এমনভাবে বলছিলি যে আমি তো আবার অন্য কিছু মনে করেছিলাম। আরে না, ওইটা তো অনেক আগেই খেলেছি, এখন রেস্ট টাইম। শাওন রোহানের মুখের উপর কলটা কাট করে দিল। রোহানের কথা শুনে রাগে শরীর জ্বালা শুরু করেছে শাওনের। শাওন ভেবেছে রোহানের সাথে আড্ডা মেরে মনটা ফ্রেশ করবে,
কিন্তু না, রোহানও বিজি আছে। শাওন ফোনটা পকেটে রেখে সোজা পথে হাঁটা শুরু করে দিল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে শাওনকে অবাক করে দিয়ে পেছন থেকে কেউ একজন বলে উঠল। এই শাওন। মেয়েলি কণ্ঠে শাওনের নাম উচ্চারিত হতেই শাওন একটু অবাক হয়। পেছন ফিরে তাকাতেই শাওন দেখতে পায় অহনা দাঁড়িয়ে আছে। শাওন অহনাকে দেখে অবাক দৃষ্টিতে বলে উঠল। আরে অহনা, তুই এখানে? আর বলিস না, কাল আমেরিকা থেকে দেশে ফিরেছি। মামার বাড়িতে উঠেছিলাম, আজ সকালে ঘুরতে এসে পথ হারিয়ে ফেলছি। সবকিছু বদলে গেছে একদম। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যাবে, এটা তো স্বাভাবিক। তবে তোর দেখা এমন সময় পাবো ভাবতে অবাক লাগছে। হয়েছে, এখন চল, যেতে যেতে কথা বলি। শাওন অহনাকে নিয়ে চলতে লাগলো। অহনা হলো তার ছোটবেলার বন্ধু। অহনা পড়াশোনার জন্য দেশ থেকে সেই ছোট্টবেলায় চলে যায়। মাঝে মাঝে অহনার সাথে ফোনে কথা হলেও সব সময় কথা বলা যায় না বা যোগাযোগ রাখা সম্ভব হয়নি। শাওন অহনার সাথে কথা বলতে বলতে অহনার মামার বাড়ি অবধি চলে যায়। সেইখানে অহনা জোর করে শাওনকে মামার বাড়ি নিয়ে আসে। শাওন প্রথমে আসতে না করলেও পরে অহনার জোরে রাতে যেতে হলো। নীলা প্রচন্ড চিন্তা করছে শাওনকে নিয়ে। সেই যে দুপুরে বেরিয়েছে আর ফেরেনি শাওন। শাওনের ফোনটাও বন্ধ আছে। অনেকবার ট্রাই করেছে সে, কিন্তু আফসোস বারবার বন্ধ আসছে। নীলা ভীষণ চিন্তা মাথায় নিয়ে রুমের এদিক ওদিক পায়চারি করছে। রাত 12টার দিকে নীলা শুনতে পেল কলিং বেল বেজে উঠেছে। নীলা দৌড়ে গিয়ে দরজাটা খুলতেই দেখতে পেল শাওন দাঁড়িয়ে আছে। নীলা শাওনকে দেখে রাগে গজগজ করতে করতে বলছে, কি চাই? কোথায় ছিলেন এতক্ষণ? আর ফোনটা অফ হয়ে গেছে কি জন্য? এখানে যে কেউ চিন্তা করতে পারে সেটা কি মাথায় আছে আপনার? শাওন নীলার গালের দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছে যে নীলা ভীষণ রেগে আছে। তাই শাওন একটু ভাব নিয়ে বলল, রাতে ফিরবো না এমন দিনও দেখতে হতে পারে। দুনিয়ায় কত মেয়ে আছে, তাদের কাছে যাব? তোরে আমি কুচি কুচি করে ফেলবো, বলে দিচ্ছি আমি। তুই আসলেই একটা... নীলা কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই সে কান্না করে বুক ভাসিয়ে দিতে লাগলো। এমন কোনো নারী নেই যে নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে। নীলাও তার বিপরীত নয়। নীলা শাওনের কথা শুনে ভীষণ কান্না করতে লাগলো। দৌড়ে সে নিচের রুমে চলে আসে। নীলার কলিজাটা হয়তো ক্ষতবিক্ষত হয়ে গেছে শাওনের কথায়। শাওন বোকার মতো দাঁড়িয়ে আছে। মজা করে বলেছে কথাটা, আর তা নিয়ে এমন হয়ে যাবে হয়তো সে ভাবেনি। শাওন আর দাঁড়িয়ে থাকতে পারল না। নীলার চোখের জল যে শাওনের সহ্য করার মতো ক্ষমতা নেই। শাওন দৌড়ে রুমে আসতেই দেখতে পেল নীলা বিছানায় পড়ে কাঁদছে। শাওন নীলার পাশে বসে নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, সরি পাগলি, আমি মজা করে বলছি কথাটা। তুমি ছাড়া আমার কে আছে জানো না? তোমার শাওন যে এক নারীতে আসক্ত পুরুষ। প্লিজ কান্না করে না। বুঝে যাও, আমিও বাপের বাড়ি চলে যাব, যা করো ইচ্ছে। ও মা, তাই? তুমি কবে যাবে? সাথে আমিও যাবো সোনা। কথাটা শেষ করতেই শাওন নীলাকে জড়িয়ে ধরে। সত্যিকারের ভালোবাসা অদ্ভুত। কাছে থাকলে মূল্য দিতে চায় না, আর দূরে গেলে ব্যাকুল হয়ে ওঠে। এটাই ভালোবাসা।